আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা মহেন্দ্র সমুদ্রে গেছে। এই গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ছোট গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় এই বই থেকে। বইটির প্রথম প্রকাশ মাঘ ১৩৬৯। বইটির লেখক উৎসর্গ করেছেন দুই প্রিয় দম্পতি শ্রী পিনাকি চক্রবর্তী ও শ্রীমতী মন্দিরা চক্রবর্তী এবং শ্রী অমিত মৌলিক ও শ্রীমতী বিউটি মৌলিককে, যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা মহেন্দ্র সমুদ্রে গেছে। ভেবেচিন্তে ঠিক করলাম সমুদ্রের ধারে কোথাও চলে যাওয়াই ভালো। লিখতে হবে ১০০ পাতা, আর সময় হাতে আছে ১ মাস। শুনতে এমন কিছু নয়, দিনে ৫ পাতা করে লিখতে পারলেই হয়ে যাবে। ১৫০ পাতার একখানা বই পড়তে কতক্ষণ লাগে? ঘন্টা ২ কি ৩ বড় জোর। কিন্তু লিখতে বসলেই টের পাওয়া যায় কাজটা কত কঠিন। প্রথমত গল্পটা কই? কতবার এমন হয়েছে লেখা শুরু করার জন্য ক্লিপবোর্ডে কাগজ আটকে সকাল থেকে বিকেল অবধি বসে আছি, ৫ পাতা দূরের থাক ৫ লাইনও লেখা হয়নি, কারণ মাথায় কোনো গল্প নেই। শুনেছি জেমস জয়েস নাকি অনেক সময় সারাদিন একটি মাত্র বাক্য নানাভাবে সাজিয়ে দেখতেন। সমস্ত দিনের পরিশ্রমের ফসল ওই একটি বাক্য। অগ্রজেরা সর্বদাই নমস্য। তাই যদি কখনো গল্প মাথায় না আসে, সারাদিন সাদা কাগজ সামনে নিয়ে বসে থাকি, যা প্রায় হয়। তখন জয়েসের কথা ভেবে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করি। আর গল্প মাথায় এলেই কি ঝামেলা মিটল? একখানা ১৫০ পাতার বইয়ে কতগুলো শব্দ থাকে? স্মল পাইকার ঠাসা কম্পোজ হলে ৩৫ থেকে ৪০,০০০। কাগজের ওপর উপর হয়ে একটি একটি করে শব্দ গেঁথে পুরো ব্যাপারটা নামানোও কি সোজা কথা? কিন্তু সে কথা সম্পাদক শুনবেন কেন? জুনের মাঝামাঝি তাকে গোটা উপন্যাসের কপি দিতেই হবে, নইলে পুজো সংখ্যায় ধরানো যাবে না। আমি এমন কিছু বড় দরের লেখক নই যাদের দরজায় প্রকাশক এবং সম্পাদকদের ভিড় লেগে থাকে। এবার বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। যে পত্রিকায় লেখা বেরোলে আর সব সাহিত্যিক বন্ধুরা ঈর্ষা করতে থাকেন, সে কাগজ থেকে উপন্যাস লেখার ডাক পেয়েছি। ১৫ই জুনের ভেতর লেখা শেষ করতেই হবে, এবং লিখতে হলে শহরে থাকলে চলবে না। বার্ট্রান্ড রাসেল বলেছেন, শিল্প হচ্ছে অবসরের ফসল। অফিস, সংসার, অতিথি, পাওনাদার, ট্রেনে নিত্যযাত্রা এসব বজায় রেখে সাহিত্য হয় না। এক বন্ধুর সঙ্গে আলোচনা করে সমুদ্রের ধারের একটি ছোট্ট শহরে যাওয়ার ব্যবস্থা করে ফেললাম। বন্ধুর পরিচিত এক ভদ্রলোকের বাড়ি আছে সেখানে। উপযুক্ত লোক পেলে ভাড়া দিয়ে থাকেন। বন্ধুরই সুপারিশে কিছু কম ভাড়ায় সে বাড়ির একখানি ঘরও ভাড়া পাওয়া গেল। পাঁচিল ঘেরা ছিমছাম সুন্দর বাড়ি। জানালা খুলে দিলে দিব্যি সমুদ্র চোখে পড়ে। ঘরে আসবাব বলতে খাট আর একটা টেবিল। টেবিলটা টেনে আনলাম জানালার ধারে। সমুদ্র দেখতে দেখতে লিখব। প্রথম ২-৩ দিন বেশ তরতর করে লেখা এগিয়ে গেল। সাহিত্য রচনা ব্যাপারটা বেশ অদ্ভুত, প্রায় অলৌকিক বলা যায়। চরিত্রগুলি একবার ঠিকমতো দাঁড় করিয়ে দিতে পারলে তারপর তারা নিজেদের প্রবণতা অনুযায়ী কাজ করতে থাকে। অনেক সময় লেখকের ভূমিকা শুধুমাত্র দ্রষ্টা ও লিপিকারের হয়ে দাঁড়ায়, কিন্তু আরম্ভ করাটাই বড় কঠিন। লিখতে লিখতে জানালা দিয়ে বাইরে তাকালেই লেখা থেমে যায়। সমস্ত মন এক ধরনের মধুর অবসাদে ভরে আসে। একদিন বিকেলবেলা তো রীতিমতো বুক কেঁপে উঠেছিল সমুদ্রের দিকে তাকিয়ে। তখন বেলা বোধহয় ৩:৩০ কি ৪টে। আমার উপন্যাসে স্বামী স্ত্রী তখন ভয়ানক মানসিক দ্বন্দ্বে লিপ্ত। দুজনেই ভালো চাকরি করে, কলকাতায় তাদের নিজের ফ্ল্যাট আছে। অথচ সংসারে কিসের জন্য শূন্যতা? কেবলই তারা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। আধুনিক নগর জীবনের অসহায় বিচ্ছিন্নতা বোঝাবার জন্য এখানে আমি মোক্ষম একটা মনস্তাত্ত্বিক প্যাচ কষেছি। ইংরেজি নবিশ নায়ক খাওয়া দাওয়ার পর শুতে যাবার আগ্রহ না দেখিয়ে অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে জন ডানের নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড ইত্যাদি আবৃত্তি করছে, আর ভেতরে
সোফায় বসে তার বউ উল বুনতে বুনতে তাকে দেখছে, কিন্তু ঘরে ডাকছে না। এই যখন পরিস্থিতি, তখন হঠাৎই বাইরে তাকিয়ে দেখলাম জেট পাথরের রঙের সমুদ্রে আশ্চর্য ঢেউ উঠেছে। ডাঙার কাছাকাছি কলরব করে উঠেছে অজস্র শৃগাল। অনেক দূরে প্রায় দিগন্তের কাছে সাদা পালতোলা একটা নৌকো কোথায় যেন চলেছে। বাঁদিকে তাকিয়ে দেখি যতদূর দেখা যায় শুধুই সমুদ্র, সামনেও তাই, ডান দিকেও তাই। ঝড়ের দিকে মুখ করে দাঁড়ালে অনেকখানি বাতাস নাকে মুখে ঢুকে গিয়ে যেমন হাফ ধরে যায়, দৃশ্যের অতখানি বিস্তার তেমনি মনকে কেমন হাঁপিয়ে তুলল। মানুষের বুকের মধ্যে অনন্তের জন্য একটা গোপন তৃষ্ণা আছে, সেই কারণেই মানুষ সমুদ্রকে এত ভালোবাসে। দিনের বিভিন্ন সময়ে সমুদ্রের বিভিন্ন রূপ লিখতে লিখতে তাকিয়ে দেখা অভ্যেস হয়ে গেল। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর চমকে উঠে আবার লিখতে শুরু করি। সন্দেহ হলো 1 মাসে উপন্যাস শেষ হবে তো। একদিনেই জানালা দিয়ে তাকিয়েই মহেন্দ্রকে প্রথম দেখতে পেলাম। তখন সকাল, সবে সূর্য উঠেছে। ভাবলাম একেবারে বাজারটা করে এসে স্নান সেরে লিখতে বসব। ছোট্ট স্টোভ, হাঁড়ি কড়াই সঙ্গে নিয়ে এসেছি। যা হোক, ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নিই। রাত্রিরে পাউরুটি আর দুধেই কাজ চলে যায়। পাঞ্জাবি গায়ে গলিয়ে বোতাম আটতে আটতে একবার বাইরে তাকালাম। জলের প্রায় ধারেই বালির ওপরে এক জায়গায় গোল হয়ে একটুখানি ভিড় জমেছে। সারা রাত সমুদ্রে মাছ ধরার পর ভোরবেলা জেলেরা নৌকো নিয়ে ফেরে। তাদের ধরা মাছ দেখবার জন্য ভ্রমণার্থীরা গিয়ে ভিড় জমায়। কেউ কেউ কেনেও। বুঝতে পারলাম কোনো জেলে ফিরেছে মাছ নিয়ে। পরপর 2-3 দিন ধরে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খেয়েছি। আজ একটু টাটকা মাছ ভাজা হলে মন্দ হয় না। থলে হাতে গুটি গুটি এগোলাম ভিড় লক্ষ্য করে। কাছে গিয়ে দেখি মাছই বটে। স্তূপীকৃত মাছের সামনে বসে কুচকুচে কালো চেহারার বছর 22-23-এর যুবক ছেলে মাছ বাছাই করছে। চাঁদা, পমফ্রেট, চিংড়ি, ম্যাকারেল, কত রকম মাছ। তাছাড়া আলাদা করে বাতিলের স্তূপে সরিয়ে রাখা হচ্ছে জেলিফিশ, তারা মাছ, ব্যাং মাছ এবং আরও নানা রকম অদ্ভুত সামুদ্রিক প্রাণী। প্রায় এদের হাতে অক্টোপাস আর হাঙরের ছানাও ধরা পড়ে। এরই আকর্ষণে ভিড় জমে জেলেরা ফিরলেই। লোকজন একটু কমলে জিজ্ঞাসা করলাম, কি হে, মাছ বেচবে নাকি? ছেলেটা সাদা দাঁত বের করে বলল, আগে সেই জন্যই তো এত কষ্ট করা। খয়রা মাছের মতো দেখতে, পাতলা আর চকচকে একরকম মাছ খুব পছন্দ হয়েছিল। দেখিয়ে জিজ্ঞাসা করলাম, এগুলোকে কি বলে? ও হলো বাঁশপাতা মাছ। খায়? হ্যাঁ বাবু, খায় বই কি, খুব টেস্ট। আমাকে টাকা 5 দাও না ভাই। তার কাছে দাড়িপাল্লা নেই। একবার মাথা চুলকে সে 2 হাতে এক বোঝা মাছ জড়ো করে তুলে বলল, দিন বাবু, ব্যাগ দিন। আমি শহরের আন্দাজে 5 টাকা বলেছিলাম। ভেবেছিলাম গোটা 10-12 মাছ পাওয়া যাবে, করকরে করে ভেজে দুবেলা খাবো। কিন্তু এ তো দেখা যাচ্ছে অন্তত 30-35টা মাছ। এর সব আমি একা খেলে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপন্যাস চিরদিনের জন্য অসম্পূর্ণ থেকে যাবে। ব্যস্ত হয়ে বললাম, আরে না না, এত না, কম দাও, আমি একা লোক। তাহলে বাবু 2 টাকার নিন। অন্তত গোটা 15 মাছ সে আমার ব্যাগে ভরে দিল। বললাম, তোমার নাম কি? সে বলল, মহেন্দ্র। ডাকনাম চেয়ার। চেয়ার? হ্যাঁ বাবু। আমার ভাইয়ের নাম টেবিল। হ্যাঁ, ভারী মজার নাম তো। এরকম নাম আমি আগে কখনো শুনিনি। আপ্যায়িত হয়ে মহেন্দ্র বিনীত হাসি হাসল। বাঙালি মাছ জিনিসটা ভালোবাসে। মাছের সংস্পর্শে কিছুক্ষণ থাকলে তার হৃদয় উল্লসিত হয়। কাজেই আমার কাজ মিটে গেলেও আমি দাঁড়িয়ে মহেন্দ্রের বিচিত্র মৎস্য সম্ভার দেখতে লাগলাম। আরও 2-4 জন ভ্রমণার্থী বেড়াতে বেড়াতে মাছ কিনে নিয়ে গেলেন। স্থানীয় বাজার থেকে একজন ফরে এসে বিস্তর দরাদরি করে বাকি সব মাছ চ্যাপ্টা ঝুড়িতে ভরে নিল। মাছ ভাজা আর মুগের ডাল দিয়ে দুপুরে মহাভোজ হয়ে গেল। তার পরের 2 দিন মহেন্দ্রকে দেখলাম না। 4র্থ দিন ভোরবেলা জানালা দিয়ে তাকিয়ে দেখি মহেন্দ্রের নৌকো এসে লেগেছে পাড়ে। তাকে ঘিরে যথারীতি উৎসুক জনতার ভিড়। পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালাম। ভিড় একটু পাতলা হয়ে এলেই মহেন্দ্র আমার দিকে তাকিয়ে হাসল। বলল, মাছ নেবেন তো বাবু? আমি কিন্তু ঠিক দেখেছি আপনি দাঁড়িয়ে আছেন। এই দেখুন, আপনার জন্য মাছ আলাদা করে রেখেছি, নিন। ব্যাগে মাছ ভরে বললাম, কত দেব? দেবেন
দিন, 2 টাকাই দিন। কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। শহরের হিসেবে অন্তত টাকা 10-12 নিয়েছি, গোটা 5 টাকা না দিলে কেমন দেখায়। এরপর হয়তো লোকটা মনে করবে মিষ্টি কথা বলে সস্তায় মাছ পাবার লোভে আমি রোজ এসে দাঁড়িয়ে থাকি। না, কাল থেকে আর মাছ নেব না। জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো মহেন্দ্র। বললাম, এখন কোথায় যাবে? বাজারে যাব বাবু, চাল ডাল আর তেল কিনে তারপর বাড়ি যাব। থাকো কোথায় তুমি? বাবু, আমার বাড়ি খাদাল গোবরা গ্রামে। শহর ছাড়িয়ে পূব দিকের রাস্তা ধরে 8 ক্রোশ পথ যেতে হয়। বললাম, চলো, আমিও বাজারে যাব, তোমার সঙ্গে কথা বলতে বলতে যাই। পথে না উঠে আমরা বালির উপর দিয়ে হাঁটতে লাগলাম। একেবারে বাজারের সামনে গিয়ে উঠব। বেলা প্রায় 7টা বাজে, কিন্তু রোদ্দুরে তত তাত নেই। কিছু দূর থেকে বেলাভূমি ঢালু হয়ে উঁচুতে উঠেছে। সেই উঁচু পাড়ের ওপর দীর্ঘ ঝাউবনের সারি চলেছে দুদিকে যতদূর চোখ যায়। একটি ফ্রক পরা ছোট্ট মেয়ে গভীর মনোযোগ দিয়ে ঝিনুক কুড়িয়ে বেড়াচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে তার বাবা মা নিজেদের মধ্যে উত্তেজিতভাবে তর্ক করছে। বেশ কেমন একটা শান্ত ঝকঝকে সকাল, কেমন অনাবিল শান্তি চারদিকে। কিন্তু উপন্যাস শেষ হলেই আমাকে আবার ফিরে যেতে হবে শহরে। ঝাঁকের কই ঝাঁকে। আবার 9টা 27-এর লোকাল, ডিজেলের গন্ধ, সীমান্তে গুলি বিনিময়। চৌধুরীবাবু যে আপনার জমির ওপর দিয়ে নর্দমা কেটে ফেলল। মিউনিসিপ্যালিটিতে একটা কমপ্লেন করুন মশাই। পাতিলেবু টাকায় 2টো, পটল 7 টাকা কিলো, বেগুন 5, কাটাপোনা 50 টাকা। 15ই আষাঢ়, শালার ছেলের অন্নপ্রাশন। সোনার আংটি না নিয়ে গেলে গিন্নি কোন মুখে সেখানে যান? ভাড়াবাড়ির কলতলায় টিনের বালতিতে ছড়ছড় করে একঘেয়ে জল পড়ার শব্দ। ফিরে গেলেই আবার এই। তার চেয়ে কত ভালো হতো চিরদিন এখানে থেকে যেতে পারলে, ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। জীবনের সব রকম কোলাহল, দায়িত্বের গুরুভার আর ক্লেদ থেকে দূরে। সারাদিন সমুদ্রের গান আর সিগালের উড়াউড়ি। মহেন্দ্র জিজ্ঞাসা করল, বাবু, আর কদিন থাকবেন? তা ধরো আর মাসখানেক। মহেন্দ্র হেসে বলল, তাহলে আপনার খুব ভালো লেগে গিয়েছে জায়গাটা বলুন? বেড়াতে এসে কেউ তো এতদিন থাকে না। বললাম, আমি ঠিক বেড়াতে আসিনি, কাজে এসেছি। এইখানে কাজ? কি কাজ বাবু? মহেন্দ্রকে বুঝিয়ে বললাম। সে অবাক হয়ে বলল, আপনি বই লেখেন? রবি ঠাকুরের মতো? খুব বিপদ। এর উত্তরে না বললে মিথ্যে বলা হয়, আর বদ্ধ উন্মাদ না হলে হ্যাঁ বলা যায় না। চুপ করে রইলাম। মহেন্দ্রের চোখে শ্রদ্ধা ঘনিয়ে এলো। সে বলল, ও, বাবু একজন লেখক? আমি কখনো লেখক দেখিনি, আজ প্রথম দেখলাম। আপনি ভূতের গল্প লেখেন? গ্রাম্য সাধারণ মানুষেরা অনেক সময় বেশ সুন্দর আর মার্জিত ভাষায় কথা বলে। মহেন্দ্রর ভাষাতেও তথাপি, যদিচ, বারংবার ইত্যাদি তৎসম শব্দের ছড়াছড়ি। একজন মৎস্যজীবীর সাহিত্য সম্বন্ধে উৎসাহ দেখে মজা লাগল। বললাম, না, ভূতের গল্প কখনো লিখিনি। আমাদের শহর বাজারে ভূত আর নেই। ইলেকট্রিক আলোর চোটে সব পালিয়েছে। তুমি রবীন্দ্রনাথের নাম করলে, তার লেখা পড়েছ? না বাবু, আমরা কি তত লেখাপড়া জানি? তবে নাম শুনেছি, খুব বড় লেখক। বাজারে এসে দুজনে আলাদা হয়ে গেলাম। লেখা বেশ জমে উঠেছে। পরপর 2-3 দিন না বেরিয়ে একটানা লিখেই গেলাম। এভাবে চললে নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগেই উপন্যাস শেষ হয়ে যাবে। 4 দিনের সকালে আমার দরজায় কড়া নড়ে উঠল। খুলে দেখি মহেন্দ্র। কি হে, কি ব্যাপার? আপনার সঙ্গে কদিন দেখা হয় না। আজ কিছু মাছ নিয়ে এলাম। একটা মাদার ডেয়ারির পলিথিনের প্যাকেটে অন্তত 8 কিলো মাঝারি সাইজের চিংড়ি সে আমার দিকে এগিয়ে দিল। তুমি আমাকে বড় বিপদে ফেললে মহেন্দ্র। মাছ আনলেই রান্নার ঝামেলা করতে হয়। এমনিতে আমি ভাতে ভাত খেয়ে চালিয়ে দিই, নইলে লেখার সময় নষ্ট হয়। বসো মহেন্দ্র, ওই চেয়ারটাতে বসো। কত দাম দেব? মহেন্দ্র লজ্জিত মুখে বলল, আমি এর দাম নিতে পারবো না। সে কি? না না, তা হয় না। দাম নেবে না কেন? বলো, কত দেব? দাম নিতে পারবো না বাবু। আমরা গরিব লোক, তাই বলে কি কাউকে কিছু দিতে ইচ্ছে করে না?
এরপর টাকা নেবার জন্য চাপাচাপি করলে ব্যাপারটা তেতো হয়ে যায়। বললাম, আচ্ছা ঠিক আছে, এগুলো বন্ধুর উপহার হিসেবে নিলাম। মহেন্দ্রের মুখে হাসি ফুটে উঠল। সে বসে আছে, আমি যে চেয়ারে বসে লিখি সেটাই। এখানে আসবে বলে বোধহয় বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে একটা কলার ছেঁড়া কুচকে যাওয়া সাদা হাফ শার্ট পরে এসেছে। পরিচ্ছন্ন হবার চেষ্টা সত্ত্বেও তার গা থেকে হালকা মেছো গন্ধ ভেসে আসছে। সাদা জামার সঙ্গে তুলনায় তার মুখ, গলা আর হাত দেখাচ্ছে চকচকে কালো। একটা সিগারেট ধরিয়ে খাটের ওপর পা তুলে বসে মহেন্দ্রকে বললাম, তোমার মাছ ধরার গল্প বলো শুনি। নিমেষে মহেন্দ্রর লাজুক ভাব কেটে গেল। সে মুখ তুলে বলল, ও সেই গল্প কি একদিনে করা যায়? কত বড় মাছ ধরেছ সেই কথা বলো। একবার ভীষণ কাণ্ড হয়েছিল জানেন। ছোট নৌকাতে আমি আর আমাদের গ্রামের জলধর মাছ ধরতে গিয়েছি। সেদিন বাতাস দিচ্ছে জোর। একবার ভেবেছিলাম বেরোবো না, তারপর বাবু দেখলাম আকাশে মেঘটেক কিচ্ছু নেই। মনে হলো বাতাস কমে যাবে, আর না বেরোলেই বা চলে কি করে বলুন। পরদিন খাবো কি? বললাম, সে তো ঠিক কথা। তারপর কি হলো? মাঝরাত্রির পেরিয়ে গেল, বাতাস কিন্তু সমানে বইতেই লাগলো। বেশ বড় বড় ঢেউ উঠেছে সমুদ্রে। আমি শক্ত করে হাল চেপে রয়েছি। হঠাৎ কি হলো কি জানি, হাত জাল ছুটতে গিয়ে পায়ে জালের দড়ি আটকে জলধর হুড়মুড় করে জলে পড়ে গেল। বলো কি, এমনিতে তাতে কিছু এসে যায় না বাবু। আমরা যারা সমুদ্রে যাই তারা মাছের মতো সাঁতার দিতে পারি, কিন্তু সেদিন অত ঢেউ, তাছাড়া জলধরের পায়ে দড়ির ফাঁস এমনভাবে লেগেছে যে সাঁতার কাটতে কাটতে কিছুতেই ছাড়াতে পারছে না। এদিকে পায়ে দড়ি জড়িয়ে থাকায় ভালো করে সাঁতারও দিতে পারছে না। মহাবিপদ। তাকে সাহায্য করতে হলে হাল ছেড়ে এগিয়ে গেলে এদিকে নৌকা বানচাল হয়ে যায়। ঢেউয়ের ধাক্কায় জলধর ক্রমেই নৌকো থেকে দূরে সরে যাচ্ছে। প্রাণপণ চেষ্টা করেও কাছে আসতে পারছে না। এক্ষুনি তাকে তুলে না নিতে পারলে সে ডুবে মরবে। আমার অবস্থা ভাবুন বাবু। চোখের সামনে বন্ধু ডুবে মরছে, এদিকে হাল ছাড়ার উপায় নেই। জলধর চেঁচিয়ে আমাকে কি যেন বলছে, বাতাসের দাপটে শুনতে পাচ্ছি না ঠিকমতো। শেষে উপায় নেই দেখে হালের মাথায় মোটা পাটের দড়ি জড়িয়ে তার অন্যদিক বাঁধলাম দাঁড় বসাবার লোহার আংটার সঙ্গে। নৌকো এক জায়গাতেই গোল হয়ে ঘুরতে লাগল। এবার উপর হয়ে শুয়ে পড়ে চিৎকার করে ডাকলাম, জলধর। কোনো সাড়া এলো না। নৌকো ঘুরে চলছে চাকার মতো। আমারও কেমন যেন দিক ভুল হয়ে গিয়েছে। কোন দিকে ডাঙা, কোন দিকেই বা পড়েছে জলধর? হঠাৎ দেখি নৌকোর পাশেই হাতের কাছে ভেসে উঠেছে জালের মাথার দিকটা। এরই উল্টো দিকে জলধরের পা আটকে আছে। খপ করে হাত বাড়িয়ে জালটা ধরে ফেলে গায়ের জোরে টানতে আরম্ভ করলাম। কি ভারী হয়ে আছে জাল, যেন 5 মণ মাছ পড়েছে। হ্যাঁ, ওই যে ভেসে উঠেছে জলধর। হাচর পাচর করে কাছে আসবার চেষ্টা করছে। কোনো রকমে তাকে হাত ধরে পাটাতনের ওপর তুলে ফেলেছি প্রায়। এমন সময় হালের মাথায় জড়ানো দড়ির পাক গেল খুলে। সঙ্গে সঙ্গে নৌকো কাত হয়ে অনেকখানি জল তুলল খোলে। তারপর পাগলের মতো একবার এদিক একবার ওদিক ছুটতে লাগলো। আমি শক্ত করে জলধরের হাত ধরে থেকে পা দিয়ে হালের মাথাটা ধরবার চেষ্টা করছি। তা হাতের কাজ কি পা দিয়ে আর করা যায় বাবু? তারপর ওই ঢেউ। যাই হোক, জোড়া পায়ে হাল ঠেসে ধরতে নৌকো একটু সোজা হলো। জলধরকে তুলে নিলাম ওপরে। বেচারি জল খেয়ে আত্মরা হয়ে গিয়েছিল। আমাকে জড়িয়ে ধরে কি কান্না! তাকে ধমক দিয়ে বললাম, দূর বেটা, তুই না জেলের পো, নৌকো থেকে একটু পড়ে গিয়ে মেয়েদের মতো কাঁদছিস। ধমক খেয়ে জলধর কিছুটা শান্ত হলো। ঘণ্টাখানেকের মধ্যে বাতাসের তেজও কমে গেল আধা আধি। মাছ ধরা সেদিন আর হলো না। জাল ছিঁড়ে গিয়েছিল। জলধরকে হালে বসে আমি দাঁড় টানতে লাগলাম। ভোর রাত্রিরে যখন আবছা আলোয় দূরে ডাঙা দেখা গিয়েছে, হঠাৎ জলধর বলল, যতই ঢেউ থাকুক তার জন্য আমি ভয় পাইনি। কিন্তু অবাক হয়ে বললাম, কি হয়েছে তবে, অমন কাঁদলি কেন তুই? একটু গুম হয়ে বসে থেকে জলধর বলল, জলের তলা থেকে আমার পা ধরে কে টানছিল,
তাই তো অত জল খেলাম, সাঁতার কাটতে দিচ্ছিল না। সেদিন বকাবকি করে জলধরকে চুপ করিয়ে দিলাম বটে, কিন্তু সে কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাটা দেয়। আমার মুখে মৃদু হাসির রেখা দেখে মহেন্দ্র ক্ষুব্ধ গলায় বলল, না বাবু, হাসির কথা নয়। আপনারা শহরের মানুষ, আপনাদের সহজে বিশ্বাস হবে না, কিন্তু সমুদ্রে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। যারা জলে ডুবে মারা গিয়েছে তাদের প্রেতাত্মা বাস করে সাগরের নিচে। জ্যান্ত মানুষের উপর তাদের ভারী হিংসে। সুবিধে পেলেই তারা জীবন্ত মানুষকে টেনে নেয় জলের তলায়, তাদের রাজ্যে নিয়ে যেতে চায়। আমার নিজেরই তো কতবার অমন হয়েছি। বললাম, সে কি, তুমিও জলে পড়েছিলে নাকি? মহেন্দ্র বলল, না বাবু, তবে হাল ধরে বসে থাকতে থাকতে গভীর রাত্রিরে ঝিমুনি আসে। একদিন ওইরকম ঝিমুনির মধ্যে শুনতে পেলাম কে যেন কোথা থেকে আমাকে ডাকছে। ঘুম ভাব কেটে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। সাগরের মধ্যে আর মানুষ কোথা থেকে আসবে? তারপর আবার সেই ডাক শুনতে পেলাম। জলের নিচে থেকে কে যেন ফিসফিসিয়ে গলায় ডাকছে, আয় আয় আয়। জিজ্ঞাসা করলাম, বাংলায় বলছিল? মহেন্দ্র আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকালো। বলল, আপনি সাহিত্যিক মানুষ, ঠিক আসল কথাটা ধরে ফেলেছেন। আমি নিজেও পরে এই ব্যাপারটা ভেবেছি। না, কোনো ভাষাতেই ডাকছিল না, বাংলা তো নয়ই, সে মানুষের ভাষা নয়, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম আমায় ডাকছি, আয় আয় আয়। সেদিন বিকেলে মেঘ করে এলো, ঝাউবনের মাথা দুলছে প্রবল বাতাসে। হঠাৎ আমার ঘরে থাকতে ইচ্ছে করল না। লেখা ফেলে হেঁটে গিয়ে দাঁড়ালাম সমুদ্রের ধারে। আলো তখন পড়ে এসেছে, ঘোলাটে অন্ধকার নেমে আসছে দিক বিদিকে। দিন ও রাত্রির সেই আশ্চর্য সন্ধিক্ষণে সমুদ্রের দিকে তাকিয়ে বুকের মধ্যেটা কেমন করে উঠল। দেখলাম কালচে সবুজ রঙের ঢেউ এসে ভেঙে পড়ছে বেলাভূমিতে। কেউ নেই কোথাও। ঝড় বৃষ্টির ভয়ে সবাই ফিরে গিয়েছে নিজের আস্তানায়। মেঘচাপা সন্ধেবেলা আমি একা রয়েছি, যেন জীবহীন কোনো সুদূর নক্ষত্রলোকের অজানা গ্রহের সমুদ্র তটে নির্বাসিত। ওই সমুদ্রের জলেই বহু কোটি বছর আগে প্রথম প্রাণের উন্মেষ ঘটেছিল। অনেক আদিম রহস্য আছে সমুদ্রের তলায় লুকোনো, এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মহেন্দ্রের কাছ থেকে শোনা গল্পটা আর ততখানি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে না। প্রায় প্রত্যেক দিনই সকালে মহেন্দ্র আসত টাটকা মাছের প্যাকেট হাতে নিয়ে। পয়সা নিতে চাইত না, জোর করে তার পকেটে গুজে দিতাম। কত অদ্ভুত গল্পই যে মহেন্দ্র বলতো। একদিন সে বলল, জানেন বাবু, সাগরের জল, আকাশের চাঁদ তারা, ঝড় বৃষ্টি বাদল, এরা কেউ মানুষকে দেখতে পারে না, সবাই মানুষের শত্রু। অবাক হয়ে বললাম, তার মানে? এরা কেউ চায় না তাদের রাজ্যে মানুষ ঢুকে পড়ুক, সেজন্যই তো ঝড় তুফান তুলে পথ ভুলে মানুষকে মেরে ফেলার চেষ্টা করে। একটা ঘটনা বলি শুনুন। পরিষ্কার রাত্রিরে আমরা নক্ষত্র দেখে দিক ঠিক করি, এটা আমাদের ছোটবেলা থেকেই শিখতে হয়, নইলে সাগরে রাত্রিবেলা নৌকো চালানো যায় না। একদিন সারা রাত মাছ ধরে সঙ্গীর হাতে হাল দিয়ে একটু বিশ্রাম করার জন্য পারতনে চিত হয়ে শুয়ে আছি। সঙ্গীও হালের ওপর ভর করে ঝিমোচ্ছে। সমুদ্র সেদিন আয়নার মতো শান্ত, কাজেই নিশ্চিত হয়ে কিছুক্ষণ ঘুমিয়েও নেওয়া যায়। স্রোতের টানে নৌকো আপনা আপনি ডাঙার দিকে চলেছে। ফুরফুরে হাওয়ায় চোখ প্রায় বুজে এসেছিল। হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখে ঘুমের চটকা ভেঙে গেল। চিত হয়ে শুয়ে থেকেই ভালো করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম। একটু থেমে মহেন্দ্র পাশের জানালা দিয়ে একবার সমুদ্রের দিকে তাকালো, তারপর আমার দিকে ফিরে বলল, এখন ভাবলে আমার নিজেরও যেন বিশ্বাস হয় না। ওপর দিকে চেয়ে স্পষ্ট দেখলাম নক্ষত্ররা জায়গা বদল করছে। এবার না হেসে পারলাম না। বললাম, তুমি কি বলছো বুঝতে পারছো মহেন্দ্র? হাজার হাজার আলোকবর্ষ দূরে নক্ষত্ররা রয়েছে, তারা ওইভাবে জায়গা বদল করতে পারে না। তাছাড়া তাতে কিভাবে প্রমাণিত হয় যে প্রকৃতি আমাদের ভালোবাসে না? এটা বুঝলেন না? নক্ষত্র দেখে রাত্রিরে নৌকা চালাই,
নক্ষত্র যদি জায়গা বদল করে তাহলে তো দিক ভুল হয়ে আবার সমুদ্রে গিয়ে পড়ব। আমি যখন দেখেছি তখন তারাটা নিজের জায়গায় ফিরে আসছিল। কিছুক্ষণ তাকিয়ে দেখি অমন অনেক তারা নড়ে চড়ে নিজের জায়গায় চলে যাচ্ছে। তার মানে সাধারণত আমরা ডাঙার দিকে না গিয়ে উল্টো দিকে গিয়েছি। ভোরবেলার সূর্য উঠল আমাদের হিসাব অনুযায়ী পশ্চিম দিক দিয়ে। কত দূর চলে গিয়েছিলাম কে জানি। তক্ষুনি নৌকো ঘুরিয়ে সারাদিন খিদে তেষ্টায় ভুগে বিকেল নাগাদ এসে ডাঙায় পৌঁছাই। সবই মিথ্যে না বাবু, অনেক কিছু আছে দুনিয়ায়। আমার উপন্যাস প্রায় শেষ হয়ে এসেছে। বিয়ের আগে নায়িকা যার সঙ্গে প্রেম করত সেই ছেলেটিকে সুবিধাজনকভাবে গল্পের এই পর্বে ফিরিয়ে এনেছি। তারা এখন মাঝে মাঝে রেস্তোরাঁয় বসে বা খেতে খেতে উদাস উদাস কথা বলে, আর নায়ক অফিসের কাজে লম্বা লম্বা ট্যুরে বাইরে থাকে। এখন নায়িকাকে কঠিন অসুখে ফেলে হাসপাতালে পাঠাবো। পূর্বোত্তন মধুপিয়াসী প্রেমিক বেগতিক দেখে আবার জনারণ্যে বিলীন হয়ে যাবে। বেডের পাশে গ্ল্যাডিওলাস ফুলের গোছা মভ রঙের পর্দার ফাঁক দিয়ে বিকেলের রোদ্দুর আসছে। হাসপাতালের নির্জন কেবিনে এইরকম এক রোমান্টিক পরিবেশে নায়ক নায়িকা নিজেদের নতুন করে আবিষ্কার করবে। সে মুহূর্ত আগত প্রায়। এমন সময় একদিন বাজারে সিগারেট কিনতে গিয়ে শুনলাম মহেন্দ্র হারিয়ে গিয়েছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। গতকাল সে আর তার বন্ধু নৌকো নিয়ে বেরিয়েছিল, আজ সকালে তারা ফেরেনি। এই নিয়ে ছোট্ট শহরটা সরগরম হয়ে আছে। মনটা নিতান্ত দমে গেল। আজ থেকে মাত্র 1 মাস আগেও মহেন্দ্রকে চিনতাম না, কিন্তু খবরটা পাবার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম তাকে এই অল্প সময়ে কাছের লোক হিসেবে তালিকাভুক্ত করে নিয়েছি। গতকাল মাঝরাত্রিরে হঠাৎ গুম গুম করে মেঘ ডেকে ঝড় উঠেছিল বটে, ঘণ্টাখানেক বৃষ্টিও হয়েছিল। মহেন্দ্র ও তার বন্ধু তখন 10 মাইল সমুদ্রের ভেতর। আর কি তাকে দেখতে পাব? দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসে খুব কম লোকই। অবশ্য বাজারে শুনে এলাম মাইল 8 দূরের সরকারি মৎস্য চাষ কেন্দ্র থেকে লঞ্চ নিয়ে উদ্ধারকারী দল যাচ্ছে জেলে দুজনকে খুঁজতে। ফেরবার সময় রাস্তা দিয়ে না এসে সমুদ্রের ধার দিয়ে হেঁটে এলাম। অন্ধকারে অশান্ত সমুদ্র গর্জন করছে। ওই সমুদ্রের ভেতর কোথায় হারিয়ে গিয়েছে মহেন্দ্র আর তার সঙ্গী। আমার পরের লেখায় মহেন্দ্রকে আমি একটি প্রধান চরিত্র করব। পরের দিন মহেন্দ্রকে নিয়ে ফিরে এলো উদ্ধারকারী লঞ্চ। তার সঙ্গী ঝড়ের মুখে কোথায় ভেসে গিয়েছে কে জানে। নৌকো উল্টে গিয়েছিল। মহেন্দ্র দড়ি দিয়ে নিজেকে নৌকোর সঙ্গে বেঁধে নেয়। 2 দিন 1 রাত পরে আধমরা অবস্থায় তাকে সেইভাবেই ভাসতে দেখে লঞ্চের লোকেরা। তার সারা গায়ে ফোসকা, জ্ঞান প্রায় নেই। তবে এই যাত্রা সে বেঁচে যাবে। বিকেলের দিকে স্থানীয় সরকারি হাসপাতালে তাকে দেখতে গেলাম। বিভৎস চেহারা হয়েছে বেচারার। ঠোঁট শুকিয়ে ফেটে গিয়েছে, ফোসকা গলে গিয়ে গায়ে লাল দগদগে ঘা, চোখে কেমন যেন উদ্ভ্রান্ত দৃষ্টি। অবধারিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে, এখনো ধাতস্থ হয়নি। আমাকে দেখে মহেন্দ্র কেঁদে ফেলল। পাশে বসে তার একখানা হাত ধরে বললাম, ছি, পুরুষ মানুষ কি কাঁদে? তুমি তো চমৎকার অ্যাডভেঞ্চার করে এলে একটা। এমন কজনের ভাগ্যে হয়? না, উৎসাহের কোনো আলো জ্বলে উঠল না মহেন্দ্রর চোখে। ফিসফিস করে সে বলল, আমি আর কখনো সাগরে যাব না, কখনো না। বেশ, যেও না, করবার মতো আরো কত কিছুই তো আছে। আমার হাতটা শক্ত করে ধরে মহেন্দ্র বলল, আমাকে আপনার সঙ্গে শহরে নিয়ে চলুন, আমি আর সমুদ্রে যাব না। একটু বিব্রত বোধ করলাম। শহরে নিয়ে গিয়ে মহেন্দ্রর চাকরি করে দেওয়ার বা উপার্জনের পথ দেখিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু অসুস্থ বিহবল একজনের মুখের ওপর সরাসরি না বলতেও খারাপ লাগলো। তখনকার মতো প্রবোধ দিয়ে বললাম, আচ্ছা, সে হবে এখন। মহেন্দ্র যেদিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি গেল সেদিন আমার উপন্যাসও শেষ হলো। এবার জব্বর গোছের একটা জটিল নাম ঠিক করতে হবে।
আরও 4-5 দিনের বাড়ি ভাড়া দেওয়া আছে। এ কটা দিন থেকেই যাই। প্রায় রোজই বিকেলের দিকে বেড়াতে বেড়াতে মহেন্দ্রর বাড়ি গিয়ে হাজির হতাম। বাঁশের খুঁটিতে হেলান দিয়ে সে উদাস চোখে তাকিয়ে বসে থাকে। বলে, নিয়ে যাবেন তো বাবু আমাকে? এখানে আর ভালো লাগছে না। বাবা, কি বাঁচান বেঁচে এলাম বাবু। সমুদ্রে মাছ ধরা আমার জন্মের মতো চুকে গিয়েছি। ভেবে ঠিক করলাম নিয়েই আসি মহেন্দ্রকে। আমার বাড়িতেই না হয় কদিন থাকবে। এখন শহরে ওর অনেক জাত ভাই আছে, এই জেলার লোক। তারা চেষ্টা করলে ওর একটা ব্যবস্থা হয়েও যেতে পারে। আর নইলে অন্তত কিছুদিন বেরিয়ে আসা তো হবে। আমার সিদ্ধান্ত জানাতে মহেন্দ্র খুশি হয়ে উঠল। বললাম, এই রবিবার সকালে রওনা দেব, তুমি তৈরি হয়ে থেকো। শনিবার সন্ধেবেলা এসে নিয়ে যাব তোমাকে। শনিবার সন্ধ্যায় খাদালগোবরা গ্রামে গিয়ে খবর পেলাম মহেন্দ্র নৌকো নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। গল্প পাঠে বরাবরের মতোই আমি মোহাম্মদ মেহেদী হাসান। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন নতুন গল্প আসলেই সবার আগে আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।